তাহলে দেখো আজকের পড়া যেটা সেটা হলো অপুংজনি। অপুংজনি বলতে কি বোঝায়? এখানে দেখো উচ্চ শ্রেণীর উদ্ভিদে সাধারণত ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলন হয়, এর মাধ্যমে কি হয় নিষেক হয়, জাইগোট হয়, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয়। এটা তো আমরা জানি না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডিম্বাণু নিষিক্ত না হয় সে কি তৈরি হতে পারে, ভ্রূণে পরিণত হতে পারে। অর্থাৎ এখানে শুক্রাণু লাগে না, শুধুমাত্র কী দ্বারা, ডিম্বাণু দ্বারাই তৈরি হতে পারে। তাহলে যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু নিষিক্ত ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয় বা ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাই কি বলা হবে, পার্থেনোজেনেসিস বা অপুংজনি। এটা সংজ্ঞা হিসাবে আসে, পার্থেনোজেনেসিস বা অপুংজনি কাকে বলে। ওকে, তো হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কী বলা হয়, পার্থেনোকার্পি। এগুলো মনে রাখতে হবে। তাহলে পার্থেনোকার্পি এটা হরমোন প্রয়োগের মাধ্যমে বীজহীন ফল উৎপাদন করা হয়ে থাকে। যেমন লেবু, কমলা লেবু, এগুলোর মধ্যে পার্থেনোজেনেসিস দেখা যায়। বাজারে যে আমরা লেবুগুলো দেখি, কমলা লেবু কতগুলো সে বললাম, এগুলো থেকে বেশি পাওয়া যায়। দেখি বর্তমানগুলো বেশি পাওয়া যায় না কেন দেখবা, লেবুগুলো লেবু নিয়ে আসো কি বেশি পাওয়া যায়, তাহলে ওটা ওই যে বেশি আলাটা নিয়ে আসছো তোমরা। নর্মালি যেগুলো অধিকাংশগুলো দেখবা বেশি নাই, বুঝছো? হয়তো তোমরা আম বলে এখন বেশি ছাড়া মানে ইয়ে ছাড়া পাওয়া যায় কি ছাড়া, আটি, আমের আটি ছাড়া হয়তো বানাইছে কিনা, চায়না থেকে ওই তো প্রযুক্তি অনেক কিছু করা যায়। পুরোটাই আম, পুরোটাই আম না। এই ওই যে একটা আম আছে না, মিয়াজাকি আম, বিশেষ পরিচর্যার মাধ্যমে ফলন করা হয়, লাখ টাকার উপরে যা দাম হয় কেজি। দেখো না কী বল, মিয়াজাকি আম দেখো না, লাল রঙের ফোটা ফোটা আছে ওর ভেতরে, মানে এটা লাল মানে কী রঙের, গোলাপ না, গোলাপ না, খয়েরি রঙের আম, বুঝছো? তারপর ফোটা ফোটা হয়, ওটা বিশেষভাবে পরিচর্যার মাধ্যমে করা হয়। আগে জাপানে ছিল, বাংলাদেশে করা হয়। বাংলাদেশেরগুলো দাম কম একটু, তাও অনেক, লাখ টাকা উপরে কেজি, বুঝছো? আমার দাম লাখ টাকা বার। হ্যাঁ খায় কাজ কি বিলাসিতা। দেখো তার লেবু, কমলা লেবু এই প্রভৃতি। আমরা যে বীজহীন কলা খাই সেটা কি বলতো, পার্থেনোকার্পিক ফল। তো পার্থেনোজেনেসিস আবার দুই প্রকার, একটা হলো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, একটা হলো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। বুঝছো বিষয়টা? বুঝো না? দেখো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলতে কি বোঝায়, তার মানে যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হবে, মানে যেভাবে আমরা একটু আগে দেখলাম স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হলো, সেইভাবে আমাদের স্ত্রী গ্যামেট তৈরি হবে, হলেও তখন কী হবে না বলে, নিষিক্ত হবে না, সরাসরি কিসে পরিণত হবে, ভ্রূণে পরিণত হবে। তখন তাকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আরেকটা প্রক্রিয়া যেটা হলো কি বলতো, যে আমাদের ওই যে মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু তৈরি হয়নি, বুঝতে পারছো? যে এ প্রক্রিয়ায় শ্রেষ্ঠ উদ্ভিদ হ্যাপ্লয়েড হয়ে থাকে এবং অনুর্বর হয়ে থাকে। অর্থাৎ কি মানে অনুর্বর মানে কি, প্রজনন অক্ষম হয়, বুঝতে পারছো? যেমন সোলানাম নিগ্রাম, অর্কিস ম্যাকুলেটা। উদ্ভিদে অনিষিক্ত ডিম্বাণু থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি হয়। তো উদাহরণগুলো মনে রাখতে হবে, বুঝছো? তো এটা এভাবে মনে রাখতে পারো যে এই যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কোথায় দেখা যায়, হ্যাপ্লয়েড, বুঝছো? তো আমি এটা এভাবে মনে রাখলাম যে ও মা শনি, এভাবে মনে রাখতে পারো, ও মা শনি, বুঝছো? এটা মনে রাখতে পারো। তো শনি তো একটা মানে শনি মানে কি বলো তো, বিপদ, এরকম একটা বিষয়, তাই না? শনি চেনো, শনিকে চেনো? হিন্দুদের একটা ওই যে বলে ওই যে সূর্যের দেবতার পুত্র, তো এইটাই তো, একটা হ্যাবলেট একটা ব্যতিক্রম জিনিস না, তা ও মা শনি। তাহলে নাম মুক্ত না থাকলেও চলবে এমসিকিউর জন্য। তারপর দেখো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, তার মানে কী হবে এখানে, যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ার বদলে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কী তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে, তাহলে এটা ডিপ্লয়েড থাকবে এবং তখন তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। কি পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ওকে, তারপর দেখো পার্থেনিয়াম, এটা পার্থেনিয়াম আর্জেন্টাটাম এবং টেরাকজিকাম অ্যালবিরাম। তো উদ্ভিদের ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হতে দেখা যায়। সবগুলো ক্ষেত্রে এইভাবে মনে রাখতে পারো যে এইগুলো নিয়ে তাল, বুঝছো? তাহলে তাল হবে এখানে, আর এখানে কি হবে, পার,
তাহলে কি হবে? তালপার, ঠিক আছে, বা এটা তালফার বা তাম ডাম, এইভাবে মনে রাখতে পারো, তাম ডাম, ঠিক আছে, ডিপ্লয়েড ডাম, তাই না, ডাম টাম, তো এইভাবে মনে রাখতে পারো। অর্থাৎ তুমি যেভাবে ইচ্ছে সেভাবে মনে রাখো, কারণ এগুলো নাম বড় ডাম এক পুরোটা মনে থাকে না, বুঝছো? সো এই যে তাল ডাম এইটি দিয়ে মনে রাখবা। ওই যে তোমাদের শর্টের ক্লাস ছিলাম তখন বলছিলাম বাতিস দাস এবার বলছিলাম, মনে আছে কিনা, অ্যাক্টিনোপ্টেরিজের ক্ষেত্রে, মানে অ্যাক্টিনোপ্টেরিজ না, কন্ডিকথ্রিসের ক্ষেত্রে বলছিলাম, এই যে কিছু উদাহরণ ছিল ওখানে তোমাদের, তাই তোমার শর্ট ক্লাস দিয়েছিলাম, একটু ভুলে গেছো। তারপর দেখো যে এটার মধ্যে দেখো নিকোটিয়ানা তাবাকম, তাহলে এই যে তামাকের আর কি অনিষিক্ত শুক্রাণু হতে ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে। নিষেক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়? অ্যান্ড্রোজেনেসিস। তাহলে একটু আগে যেটা দেখলাম এটা কী ছিল বলো তো? পার্থেনোজেনেসিস। এটা কী থেকে তৈরি হয়েছে বলো তো? ডিম্বাণু থেকে। আর যদি এই অনিষিক্ত শুক্রাণু থেকে হয় তাকে বলা হবে কি? অ্যান্ড্রোজেনেসিস। তাহলে দুইটা জিনিস এখানে দেখলাম আমরা, একটা হলো পার্থেনোজেনেসিস, একটা হলো অ্যান্ড্রোজেনেসিস। পার্থেনোজেনেসিস কাকে বলে? যদি অনিষিক্ত ডিম্বাণু থেকে হয় তখন তাকে বলা হয় কি বলো তো? পার্থেনোজেনেসিস। আর শুক্রাণু থেকে হয় তখন তাকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। পার্থেনোজেনেসিস আবার দুই প্রকার, একটা হলো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, একটা হলো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড বলতে কি বোঝায়? অর্থাৎ এখানে স্বাভাবিক নিয়মে মাসিস পরীক্ষার মাধ্যমে ডিম্বাণু তৈরি হবে, এরপরে সেটা নিষিক্ত না হয়ে ভ্রূণ তৈরি করবে। আর কথা হলো যখন এই যে মাইটোসিসের পরিবর্তে মাইটোসিস পরীক্ষার মাধ্যমে ডিম্বাণু তৈরি হবে এবং এই ডিম্বাণু যখন নিষিক্তকরণ ছাড়াই আবার ভ্রূণ তৈরি করবে তখন তাকে বলা হবে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ডিপ্লয়েডে কি হবে? ডাম টাম হবে, ঠিক আছে, ওকে, এটা মনে রাখতে হবে। আর যে হ্যাপ্লয়েড মানে একটা খুবই একটা হ্যাপ্লয়েড এমনিতে তো ব্যতিক্রম, এটা হ্যাপ্লয়েড মানে আরও একটা মানে বিপজ্জনকের মতো কন্ডিশন একটা, সেটা মনে রাখবো ওমা শনি, এটা মনে রাখবো। তাহলে দেখো কৃত্রিম পার্থেনোজেনেসিস, তাহলে বাহ্যিক আবেশের প্রভাবে মাধ্যমে কৃত্রিমভাবে বহু উদ্ভিদের পার্থেনোজেনেসিস ঘটানো সম্ভব। পুংগ্যামিট ডিম্বাণুতে যে উদ্দীপনা সৃষ্টি করে সেটা যদি কৃত্রিমভাবে কোনোভাবে উদ্দীপনা সৃষ্টি করতে পারো তাহলে কী হবে? সেক্ষেত্রে নিষেক ছাড়াই ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি সম্ভব। বুঝতে পারছো? তো বিষয়টা এরকম যে আবেশের মাধ্যমে যে ওই ফিলটা দেওয়া, অর্থাৎ একটা ডিম্বাণু কী হয়? ভ্রূণে পরিণত হয় কখন? যখন শুক্রাণুকে নিষেক করে। তো ওই নিষেক করার ফলে যে আসলে মানে ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হওয়ার ফলে যে আবেশটা তৈরি হয়, যে স্টিমুলাসটা দেয়, আমরা যদি শুক্রাণু ছাড়াই যদি সেই স্টিমুলাসটা কোনোভাবে দেওয়া যায় তাহলে ওই ডিম্বাণুটা কিসে তৈরি হবে? ভ্রূণে তৈরি হবে। তো এই যে কৃত্রিমভাবে আবেশ দেওয়া হলো এটাকে বলা হয় কি বলতো? কৃত্রিম পার্থেনোজেনেসিস, ডিম্বাণু তৈরি হবে। তো এটা কীভাবে দেওয়া হয়? বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেওয়া যেতে পারে। এক্স রে রশ্মি, তাই না, মানে রঞ্জন রশ্মির মাধ্যমে। ইমাস্কুলেশনের পর পরাগন বিলম্বিত করে বা ভেলভিটান জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগ করে কৃত্রিম উপায়ে পার্থেনোজেনেসিস ঘটানো হয়। তাহলে কিসের মাধ্যমে? এক্স-রের মাধ্যমে। এবং ইমাস্কুলেশনের পর পরাগন বিলম্বিত করে, যাতে পরাগন বিলম্বিত করা মানে কি? পরাগন যাতে না হয়, বা ভেলভিটান জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগ করার মাধ্যমে এটা ঘটানো যেতে পারে। ইমাস্কুলেশন কি বলতো? ইমাস্কুলেশন হলো কি? যাতে পরাগন না ঘটে সেরকম একটা ব্যবস্থা করা। অর্থাৎ এই যে উভলিঙ্গ ফুলগুলো আছে না, এগুলোর মধ্যে তুমি পরাগধানী বা পুংকেশরটা তুমি অপসারণ করলা, কেটে নিলা, তাহলে ওটা কি পরাগন ঘটবে? এবং তারপরে তুমি কাভারিং করে দিলে পলিথিন দিয়ে, তাহলে পরাগন ঘটার সম্ভাবনা আছে? হলো না। তার মানে শুক্রাণুর কোনো উপস্থিতির সম্ভাবনা নাই। শুক্রাণু গেলে কী ঘটবে বলো তো? স্বাভাবিক প্রজনন হবে, মানে নিষেক ঘটবে না, নিষেক ঘটবে। তো আমার লক্ষ্য কি নিষেক ঘটানো? পার্থেনোজেনেসিস ঘটানো, এবং নিষেক্রিয়া ছাড়াই। এবং নর্মালি তো সবার ক্ষেত্রে হবে না, হবে না। তো এটার জন্য আবেশ দরকার, সে আবেশটা আমরা কৃত্রিমভাবে দেবো কিসের মাধ্যমে? এক্স-রে এর মাধ্যমে বা ভেলভিটান জাতীয় ওষুধ প্রয়োগ করার মাধ্যমে। এটা একটা মনে রাখতে। তারপর দেখো পার্থেনোজেনেসিস তাহলে গুরুত্ব কী? দেখো উদ্ভিদের প্রয়োজনে পার্থেনোজেনেসিস তেমন গুরুত্ব নাই, তার নর্মাল দিকে যেগুলো আছে সবগুলো আমাদের স্বাভাবিক প্রয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়। তবে যেগুলো রেয়ার উদ্ভিদ, আমি একটা রেয়ার উদ্ভিদ পাইছি, দেখতেছি উদ্ভিদটা কী বলতো, মানে একলিঙ্গ উদ্ভিদ এবং রেয়ার, আর দুনিয়া নাই, আমি পাওয়া যাচ্ছে না রেয়ার উদ্ভিদ। তো ওই উদ্ভিদটাকে টিকে রাখতে হবে, তখন কী করবো? পার্থেনোজেনেসিস করতে হবে। সবার ক্ষেত্রে তো কলম হয় না, নাও হতে পারে, তাই না? সব উদ্ভিদের কলম হয় না।
জিন প্রযুক্তি তো এখন আছে। সহজ জিনিস আর কঠিন জিনিস বিভিন্ন ওয়াই আছে, বিভিন্ন উপায় আছে, তাই না? একটা জিনিস বিভিন্নভাবে করা যায়। যেটা অবলম্বন করে। যে সকল উদ্ভিদে পার্থেনোজেনেসিস হতে দেখা যায়, যেমন এই যেগুলো দেখলাম একটু আগে আমরা, ঠিক আছে, তাদের স্বাভাবিক প্রজনন যৌন প্রকারের মেইনলি, ঠিক আছে? ওকে, কোনো উদ্ভিদে যদি অযৌন বা যৌন পদ্ধতিতে প্রজনন না ঘটে, সেক্ষেত্রে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া নতুন উদ্ভিদের জন্ম হলে উদ্ভিদের জন্য প্রক্রিয়াটি অতি গুরুত্বপূর্ণ, তাই না? ওদের মধ্যে স্বাভাবিক জন্ম প্রক্রিয়া হচ্ছে না, সেক্ষেত্রে কৃত্রিমভাবে করতে হবে। কারণ বন্ধাত্বের হাত থেকে রক্ষা পেতে বা বিলুপ্তির হাত থেকে রক্ষা পেতে মানে এই প্রজাতিটি রক্ষা পাবে আর কি। এবং এ প্রক্রিয়ায় কোনো কী হবে না, প্রকরণ সৃষ্টির সম্ভাবনা থাকে হবে। প্রকরণ সৃষ্টি কখন হয় বলো তো? যৌন জন্মের কারণে নতুন বৈশিষ্ট্য তৈরি হয়। গতকাল আমের কথা বললাম। এ প্রক্রিয়ায় উদ্ভিদের সুবিধাজনক মিউট্যান্ট বৈশিষ্ট্যের বিকাশ ঘটতে পারে। কথা হলো যে এই যে মিউট্যান্ট বৈশিষ্ট্য বলতে আমার এখানে যেটা যে মনে হয় কোনো একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আছে, যেটা বললাম আর কি, যে স্বাভাবিক প্রজনন ঘটলে তো আর মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য ঠিক থাকে না। তো সেক্ষেত্রে তুমি শুধুমাত্র মাতৃ উদ্ভিদ থেকে তুমি চেষ্টা করলে তাহলে কী হবে, আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা আমরা পাইলাম, তাই না? এটি এ প্রক্রিয়ায় সৃষ্ট হ্যাপ্লয়েড উদ্ভিদ ব্রিডিং গবেষণার কাজে লাগানো হয়। তেমন কিছু না। এখন কথা হলো তাহলে আমরা পার্থেনোজেনেসিস দেখলাম, আর একটা কি দেখলাম, অ্যান্ড্রোজেনেসিস। পার্থেনোজেনেসিস, অ্যান্ড্রোজেনেসিস। এখন একটা শব্দগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে কোনটা কী। তারপর হলো অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরিটা কি? ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে, ডিম্ব অনেক ধরনের কোষ আছে না, ডিম্বাণু না, ডিম্বক, ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে, যেমন কি ডিম্বকের মধ্যে কী কী ছিল, ডিম্বক ত্বক ছিল, নিউক্লিয়াস ছিল, এবং হলো ডিপ্লয়েড ভ্রূণথলি ছিল, সৃষ্টি হতে পারে। ওকে, ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণুটি নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হবে? অ্যাপোস্পোরি। অনেকটা কিসের মতো বলো তো, পার্থেনোজেনেসিসের মতো না? এক্ষেত্রে কী বলো তো, নিষেক ছাড়াই আমাদের ভ্রূণ তৈরি হয়েছে। এবং কিসের থেকে? ওই যে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের মতোই, ডিপ্লয়েড ডিম্বাণু থেকে। কিসের থেকে? এখন কথা হলো এই ডিপ্লয়েড ডিম্বাণুটা কোথা থেকে আসছে? এই যে ডিম্বক থেকে, ডিম্বকের যে কোনো কোষ থেকে তৈরি হয়েছে, তাই না? এবং এখান থেকে যে আমাদের ভ্রূণ তৈরি প্রক্রিয়া তাকে বলা হয় কি? অ্যাপোস্পোরি। তো অ্যাপোস্পোরি প্রক্রিয়া শ্রেষ্ঠ উদ্ভিদ ডিপ্লয়েড হয়ে থাকে, তখন ডিপ্লয়েড ভ্রূণ থেকে আসছে, এবং মাতৃ উদ্ভিদের সমাগম সম্পন্ন হয়, ঠিক আছে? তাহলে এই যে হেরিসিয়াম উদ্ভিদে এরকম হতে দেখা যায়। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এটা কি হলো? অ্যাপোস্পোরি, বুঝলাম নাকি? অ্যাপোস্পোরি। তারপরে পার্থেনোজেনেসিস, অ্যান্ড্রোজেনেসিস, অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি মানে কি? অর্থাৎ এখানে ওই যে ডিম্বকের যে কোনো কোষ থেকে কী তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। ডিম্বাণুটা কী হবে? অবশ্যই ডিপ্লয়েড হবে। নর্মালি ডিম্বাণু কী হয়? হ্যাপ্লয়েড। কিন্তু এখান থেকে যেটা তৈরি হবে এটা হলো ডিপ্লয়েড ডিম্বাণু। দেন ওটা কী করবে? নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করবে, তখন তাকে বলা হবে কি? হলো অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি বলতে কি বোঝায়? দেখো, ডিম্বক ত্বক বা নিউক্লিয়াসের যে কোনো কোষ হতে ভ্রূণথলি গঠন ছাড়াই, একটু আগে দেখলাম যে ওখানে কী তৈরি হয়েছিল বলো তো? ভ্রূণথলি গঠন হয়েছিল না? ভ্রূণথলি গঠন হয়েছিল, এবং ভ্রূণথলির ভেতরে কী তৈরি হয়েছে? ডিপ্লয়েড ডিম্বাণু। তো অ্যাপোস্পোরিতে ভ্রূণথলি গঠিত হয়, বাট এটাতে কী হবে না? ভ্রূণথলি গঠন ছাড়াই। তার মানে এটা কি অ্যাডভান্স না হলে যে ভ্রূণথলি গঠন করার প্রয়োজন হয়েছে না? এর নাম কী বলো বলো তো? অ্যাডভান্টেটিভ এমব্রায়োনি। ওকে, ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া কী বলা হবে? অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। এটা মনে রাখবে এভাবে যে এখানে কি অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি মানে এটা ভ্রূণথলি গঠন ছাড়াই হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে ভ্রূণ তৈরি হবে ভ্রূণথলি গঠন ছাড়া, এবং কোথা থেকে তৈরি হবে? ডিম্বক ত্বক বা নিউক্লিয়াস থেকে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, আর একটা অ্যাপোস্পোরি, আর একটা কি দেখলাম? পার্থেনোকার্পি, পার্থেনোজেনেসিস, একটু হলো পার্থেনোকার্পি তো হরণ করি, আর অ্যান্ড্রোজেনেসিস। এখন দেখবো হলো কি আমরা অ্যাপোগ্যামি। দেখো অনেকগুলো শব্দ কিন্তু আছে, গুলাই ফেলবা, এই জন্য একটু ভালো করে দেখতে হবে একবার। অ্যাপোগ্যামি, দেখো ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য কোনো কোষ, নর্মালি একটু কি দেখলাম বলো তো?
আসলে ভ্রূণটা কিসের মাধ্যমে তৈরি হয় বলো তো? ডিম্বাণু থেকে। তো ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য কোনো কোষ, যেমন সহকারী কোষ, প্রতিবাদ কোষ ইত্যাদিকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া কী বলা হবে? অ্যাপোগেমি বলা হয়ে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভ্রূণ তৈরি করতে ডিম্বাণু ব্যবহার হয় না, ডিম্বাণু ব্যতীত অন্য কোনো কোষ ব্যবহৃত হয়, এদেরকে বলা হবে অ্যাপোগেমি। ওকে, এক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়। যেমন ওলিয়ামের ক্ষেত্রে এরকম লক্ষ্য দেখা যাবে, ওলিয়ামের ক্ষেত্রে এরকম ঘটে। তাহলে অ্যাপোগেমি, বুঝছো? তাহলে এখানে অ্যাপোগ্যামি মনে রাখবে, এটা গ্যামিট ছাড়া অন্য কিছু দ্বারা হয়। অ্যাপোগ্যামি মানে গ্যামিট ছাড়াও অন্য কোষের দ্বারা হয়, অর্থাৎ অন্য যেগুলো গ্যামিট ছাড়া অন্যগুলো কোষ আছে, সহকারী কোষ বা প্রতিবাদ কোষ, এইগুলোর কোনো একটা কী হবে? ভ্রূণ গঠন করবে। নিষেকের দরকার আছে না? নিষেকের দরকার হয় না। ওকে, তার নিষেক তার এদের সাথে হয় না, নিষেক হয় ডিম্বাণুর সাথে। ওকে, তাহলে দেখো এখানে এই যে পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, তারপরে কি বলতো অ্যাপোগেমি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, প্রতিটি প্রক্রিয়াতে নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয়, তাই না? নিষেক হয়েছিল ডিম্বাণু, ভ্রূণথলি বা ডিম্বকের অন্য কোনো কোষ থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরি, এই প্রক্রিয়াকে কী বলা হয়? সামগ্রিকভাবে অ্যাগামোস্পার্মি বলা হয়। বুঝতে পারছো? অ্যাগামোস্পার্মি তাহলে কী হলো? যে এখানে ভ্রূণথলির যে কোনো কোষ, ভ্রূণথলির যে কোনো কোষ নিষেক্রিয়া ছাড়া যদি ভ্রূণে পরিণত হয়, তখন তাকে কী বলা হবে? অ্যাগামোস্পার্মি। ওকে, তাহলে অ্যাগামোস্পার্মি অনুপ্রেরণা সৃষ্টির জন্য পরাগায়ন আবশ্যিক হলে তাকে বলা হবে সিউডোগ্যামি। মানে বিষয়টা কি বুঝছো? মানে পরাগায়নের প্রয়োজন হবে, অর্থাৎ কির জন্য? এই যে একটা স্টিমুলাসের জন্য। তো পরাগায়ন যদি ঘটে তাহলে দেখবা এই প্রক্রিয়াটা চালু হবে। সবার ক্ষেত্রে প্রয়োজন হয় না, দেখবা একটু আমরা ইমাসকুলেশন করলাম যাতে করে পরাগায়ন না ঘটে। তো কিছু কিছু ক্ষেত্রে পরাগায়ন আবশ্যক হতে পারে, তো পরাগায়ন ছাড়া হবে না বিষয়টা, তাদের কী বলা হবে? সিউডোগ্যামি। মানে কি, নর্মালি যেগুলো গ্যামি আছে, তাই না, অ্যাপোগ্যামি বলি এগুলো আছে, তো এগুলোতে কি দরকার পড়ে বলো তো? আমাদের দরকার পড়ে না, আমাদের নিষেকের প্রয়োজন দরকার, মানে পরাগায়নের দরকার পড়ে না। তো এগুলো নর্মাল, তাহলে এগুলো প্রক্রিয়া। সিউডো মানে কি? ভ্রান্ত। তাহলে এটা ভ্রান্ত গ্যামি, বুঝছো? মানে ওইরকম, মানে প্রসেসটা ওইরকমই, বাট এখানে কিন্তু কি লাগতেছে? পরাগায়ন লাগতেছে। শ্বাস তৈরির জন্যই পরাগায়নের কি হয়? প্রয়োজন হয়, ভ্রূণ তৈরির জন্য না। শ্বাস মানে কি? হয়তো গত ক্লাসে বললাম না, উপরে যেটা আমরা খাই। ওকে, শস্য। তাহলে এই যে পার্থেনোজেনেসিস এবং যৌন প্রজননের মধ্যে পার্থক্য, এগুলো পড়লাম। অযৌন প্রজনন এবং যৌন প্রজননের মধ্যে পার্থক্য, এগুলো আসে খ নম্বরে। এখানে দেখো, এই যে বাংলাদেশের জাতীয় ফুল সাদা শাপলা, মুখ্য প্রজনন হলো, প্রজনন পরীক্ষা হলো অযৌন, এটা একটা মনে রাখবা। ওকে, শাপলার ভূমিষ্ঠ কিসের মাধ্যমে? টিউবারের মাধ্যমে বা শালো, এগুলোর মধ্যে করে, এগুলোকে দেখবা কোনটা কিসের মাধ্যমে, এগুলো একটা দেখবা। এগুলো একটা রিডিং দেওয়া, বুঝছো? উদ্ভিদের কৃত্রিম প্রজনন, কৃত্রিম প্রজনন তো বোঝো, হাইব্রিডাইজেশন কী কী আছে, কেমনে কী করা হয়, এগুলো জানো, পরবর্তী আমরা আরও দেখবো। দেখো, ভিন্নতর জেনেটিক বৈশিষ্ট্যমণ্ডিত দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করানোর প্রক্রিয়াকে কী বলা হবে? কৃত্রিম হাইব্রিডাইজেশন বলা হয়ে থাকে। অর্থাৎ যে মাতৃ উদ্ভিদ এবং পিতৃ উদ্ভিদ, দুইটা ভিন্ন বৈশিষ্ট্য সম্পর্ক উদ্ভিদের একত্রে আমরা মিলন ঘটনার মাধ্যমে নতুন একটা বৈশিষ্ট্য তৈরি করলাম, এটাকে বলা হবে কি? হাইব্রিডাইজেশন, অর্থাৎ বৈশিষ্ট্যের সংকরায়ন, বৈশিষ্ট্যের মানে পরিবর্তন আর কি, এরকম একটা বিষয়। তো এখানে পরীক্ষায় আসে, এটা সৃজনশীল আসে, বুঝছো? হাইব্রিডাইজেশনের ধাপগুলো বর্ণনা করতে হবে, বুঝতে পারছো? এই জন্য এটা কিন্তু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, লেখা রাখতে পারে সৃজনশীল। তো কৃত্রিম হাইব্রিডাইজেশনের বা সংকরণ প্রক্রিয়া বা কৌশলটা কীভাবে করতে হবে, ধাপগুলো মনে রাখতে হবে। প্রথমে কী করতে হবে? প্যারেন্ট নির্বাচন। প্যারেন্ট মানে কি? মাতৃ উদ্ভিদ এবং পিতৃ উদ্ভিদ, যে আমরা কোন দুইটা উদ্ভিদের মধ্যে সংকরণ ঘটাবো, বুঝছো? এটা নির্ধারণ করতে হবে। অর্থাৎ কাদের মধ্যে, হ্যাঁ দুটো আলাদা আলাদা। হ্যাঁ, এক উদ্ভিদের তো কী, এটা তো হলো না। কাদের মধ্যে হাইব্রিডাইজেশন করতে হবে তা নির্বাচন করাই হলো প্যারেন্ট নির্বাচন। তাহলে প্যারেন্টের কৃত্রিম স্বপরাগণ করতে হবে। কি করতে হবে? কৃত্রিম স্বপরাগণ করতে হবে। অর্থাৎ প্যারেন্ট স্বপরাগী না হলে এদেরকে কৃত্রিমভাবে কী করতে হবে? স্বপরাগণের মাধ্যমে হোমোজাইগাস করা হয়। মানে কি বলো তো? কথা হলো যে এখানে তাদের মধ্যে মানে সেম বৈশিষ্ট্যের মতো করতে হবে, অর্থাৎ তাদের মধ্যে আগে স্বপরাগণ ঘটাতে হবে নিজেদের মধ্যে। স্বপরাগণ তো বোঝো না? একই উদ্ভিদে দুইটি ফুলের বা একই ফুলের পুং কিশোর মিস্ত্রি কিশোর মধ্যে একই উদ্ভিদ।
ওকে, তারপর কি প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন একটু আগে বললাম। তো যে পুষ্পকে মাতৃ উদ্ভিদ হিসাবে ধরা হবে, দুইটা তো উভলিঙ্গ উদ্ভিদ হতে পারে, তাই না, মানে ফুলগুলা। তো আমরা এর মধ্যে যেটাকে আমরা মাতৃ উদ্ভিদ হিসেবে ধরবো তা যদি উভলিঙ্গ হয় এবং স্বপরাগী হয় অথবা প্রয়োজনে স্বপরাগী হতে পারে, তাহলে কি করতে হবে? ইমাস্কুলেশন করতে হবে, অর্থাৎ পরিপক্ক হওয়ার আগে পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা বা সরিয়ে ফেলাকে কি বলা হয়? ইমাস্কুলেশন বলে। এতে করে স্বপরাগণ ঘটতে পারবে না। কারণ আমরা এখন পরবর্তীতে পরাগণটা ঘটাতে যাচ্ছি, এটা কি করব? দুইটা উদ্ভিদের মধ্যে করব, যাতে করে বৈশিষ্ট্যে পরিবর্তন হয়, সংকরায়ন হয়, দুইটা বৈশিষ্ট্য আসে। তাহলে এটা কি করব আমরা? ব্যাগিং। এখানে আরেকটা বিষয় তোমরা বুঝছো কিনা, যে প্যারেন্টের মধ্যে স্বপরাগণ কেন করলাম বলো তো? মানে আমরা তো, আমাদের লক্ষ্য কি বলো তো? আমরা যে মাতৃ উদ্ভিদ দিচ্ছি তারই যেন শুধুমাত্র বৈশিষ্ট্য থাকে তার ফুলের মধ্যে, মানে যে উদ্ভিদটা তৈরি করলাম আমরা দিব মাতা এবং পিতা হিসাবে, তারা যেন তাদের বৈশিষ্ট্য ধারণ করে রাখে। কথা হলো, আমি একটা গাছ নিয়ে আসছি, এই গাছটা তৈরি হয়েছে মনে করো আবার হাইব্রিডাইজেশনের মাধ্যমে, মানে ন্যাচারাল হাইব্রিডাইজেশনের মাধ্যমে, তাহলে হলো আমার লক্ষ্য ছিল ওই উদ্ভিদ থেকে নিব আমি, ওই উদ্ভিদের বৈশিষ্ট্য, বা ওই উদ্ভিদটা কি থেকে যে আমরা যে গাছটা নতুন নিব ওইটা একদম বিশুদ্ধ উদ্ভিদ, যাতে ওর মধ্যে স্বপরাগণ হয় তৈরি হয়েছে, তার মানে ওর মধ্যে তাহলে অন্য কোনো উদ্ভিদের বৈশিষ্ট্য নাই। বুঝতে পারছো? এই জন্য তাহলে তারপরে কি করতে হবে? আমরা যে কেটে ফেললাম, তারপরে কি বললাম? কাগজ দিয়ে ঢেকে দেবো, যাতে করে আর কোনো সুযোগ না থাকে। মানে স্বপরাগণ হলো না, পরপরাগণ তো হতে পারে না। মনে করো আমরা একটা ফুলের মধ্যে পুংকেশরটা কেটে নিলাম, স্ত্রীকেশর আছে, কেটে নিলাম, এখন তো ওই যে বায়ু, সে যদি বায়ু পরাগী হয় বা পতঙ্গের মাধ্যমে তো পরাগণ ঘটতে পারে নাকি, পরপরাগণ ঘটতে পারে। তো পরপরাগণের অপশনটা কী করতে হবে? বন্ধ করে দিতে হবে। কীভাবে? কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। কী বলা হয়? ব্যাগিং। পলিথিনের ব্যাগের সাহায্যে ক্রোসে ব্যবহারের জন্য নির্ধারিত উদ্ভিদের পুষ্পিত অংশকে ঢেকে রাখা হয়, যাতে করে পরপরাগণ না ঘটে। তারপরে কী করতে হবে? ক্রসিং। ব্যাগিং করা উদ্ভিদের পুংকেশর সংগ্রহ করে ব্যাগিং করা স্থিত উদ্ভিদের ইমাস্কুলেটেড পুষ্পের গর্ভকুণ্ডে ফেলা হয়। বুঝছো বিষয়টা? আমরা এখন কি করবো? দুইটা উদ্ভিদের মধ্যে পরাগণ ঘটাবো না? তাহলে এখান থেকে যেটা নিলাম আমরা, ওটা কি করব? আরেকটা যে উদ্ভিদ আছে ওটার মধ্যে আমরা কি করব? পরাগণ ঘটাবো। তারপর লেবেলিং করলাম, ইমাস্কুলেশনের তারিখ, কবে কেটে নিলাম, ক্রসিংয়ের তারিখ অর্থাৎ কবে আমরা পরাগণ ঘটালাম, মাতৃ এবং পিতৃ উদ্ভিদের পরিস্থিতি সম্মিলিত একটি লেবেল স্ত্রী উদ্ভিদে লাগিয়ে দেওয়া হয়, অর্থাৎ দেখে যাতে বুঝতে পারি এটা ডেট কবে করা হয়েছে আর কি। তো এইগুলো হলো ধাপ। এরপরে যখন আমরা পরাগণ ঘটাইলাম, তাই না, পরাগণ ঘটালাম, হবে না কেন? ভিন্ন উদ্ভিদের হবে। একটু আগে কি পড়ে আসলা যে পরাগণ কাদের মধ্যে হয়? রিসেপ্টর থাকতে হয়, এবং নিজস্ব উদ্ভিদের নিজস্ব মানে একই জাতীয় উদ্ভিদ ছাড়া তো পরাগণকে অ্যাকসেপ্টই করবে না। তুমি যেমন লাগাও, এটা হলো মানে একই বিভিন্ন প্রজাতির আছে না, একই উদ্ভিদের বিভিন্ন প্রজাতি আছে না। হ্যাঁ, হাড়িভাঙ্গামের সাথে লাগলাম দিলা, তো এরকম বিভিন্ন উদ্ভিদের মানে একই প্রজাতির বিভিন্ন উদ্ভিদের মাঝে আর কি বিভিন্ন ভ্যারাইটি, এটা হয়ে থাকে। ওইটা বললাম তো, চাবি তো একই রকমের চাবি, মানে এক চাবি ছাড়া তো হবে না। হবে কি? হবে না, তো তারা তো খুলবে না। হ্যাঁ হ্যাঁ, না এরকম হতে পারে। কালার তো অনেক জেনেটিক অনেকগুলো বিষয় ডিপেন্ড করে, ওইটা আর কি। আছে না, আম আছে না, কিছু মিষ্টি আম, অন্য আম টাইপের, বা দুইটা ভালো ভ্যারাইটির আমের মধ্যে একটা সম্পর্ক ঘটালাম। তাহলে দেখো যে এটা অনেকভাবে করা হয়, যে মনে করো অনেক যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বর্তমানে করা হয়, যে কাঙ্ক্ষিত জিন বের করে নিয়ে বসিয়ে দেওয়া হয়। তো এটার মাধ্যমে কী করা যেতে পারে, যে বিষয় হলো একটা আম খুবই মিষ্টি, আর একটা উদ্ভিদের আম খুবই সাইজে বড় হয়, কিন্তু মিষ্টি অত বেশি হয় না। এখন দুইটা কী করলো? হাইব্রিডাইজেশন করলো, এদের মাধ্যমে যেটা হবে এটা এখন মাঝামাঝি সম্পর্ক দিলে বড় হবে সাইজে একটু, মিষ্টি হবে একটু বেশি। বুঝছো? এরকম কাঙ্ক্ষিত লক্ষ্য পাওয়ার জন্য আর কি। এখন তো জিন প্রযুক্তি চলে যাচ্ছে, আচ্ছা, এগুলো তো আসলে এগুলো একটা প্রক্রিয়া, অনেক ধরনের প্রক্রিয়া, ধীরে ধীরে তো আপগ্রেড হচ্ছেই, তাই না, অনেক ধরনের প্রক্রিয়া।
তাহলে বীজ সংগ্রহ এখন এত কষ্ট করার মতো সুযোগ নাই, বুঝছো? এখন ওই যে করা হয়, ক্লোনিং করা হয়, স্পোর তৈরি করা হয়, স্পোর তৈরি করার মাধ্যমে করা যায়, একদম কপি তৈরি হয় আবার এটা। তো এগুলোর মাধ্যমে কি আসলে কাঙ্ক্ষিত যেটাই পাওয়া যায়, বাট হাইব্রিডাইজেশন তো হয় না। হাইব্রিডাইজেশন মানে কি? নতুন বৈশিষ্ট্য তৈরি করা, এবং লক্ষ্য এটা তো বৈশিষ্ট্যটা ভালো হবে। নর্মালি ন্যাচারাল যেগুলা প্রজনন হয় এগুলাতে আমরা তো বললাম অধিকাংশ ক্ষেত্রে কী হয়, নিম্নমান সম্পন্ন হয়, তাই না? তো এই লক্ষ্য কি, যাতে একটু উন্নত বৈশিষ্ট্য হয়। তো এটাই লক্ষ্য। তুমি যদি ক্লোনিং করো বা স্পোর উৎপাদনের মাধ্যমে করো বা হ্যাঁ জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে করো, তাহলে কী হবে? মাতৃগুণ সম্পন্ন হবে, নতুন তৈরি হবে না, নতুন ভেড়ি তৈরি হবে হবে না। জিন প্রতিস্থাপন করে। তো তুমি যে দিন দিবা ওটা তো কারো কাছ থেকে নিয়ে আসছো, ওইটা তো ওটাই তো হবে, নতুন হবে। তুমি জিনটা যার কাছে নিলা মানে সে ওইরকমই ছিল, তাই না? ওরকম হবে। আর তোমার থেকে তোমার জিন দিয়ে একটা যদি বাচ্চা তৈরি করা হয় তোমার মতো দেখতে হবে। আসলে এটা ইললিগাল, কিন্তু করা যায়, তো মানুষের এটা ইললিগাল, বুঝছো? তার কারণ অনেক বাচ্চা মারা যাবে, মানুষ মারা যাবে, কারণ ওটা তো মানে যে এটা করা হয়েছিল, কারণ যে তৈরি হবে সে তো ওইরকমভাবে বাঁচবে না, ওইভাবে হয় না এটা। মানে এটা এক্সপেরিমেন্ট করতে গেলে দেখা যাবে অনেক অনেক মানুষ মারা যাবে যদি বানাবে, এইটার জন্যে মানে ইললিগাল করা হয়েছে, বুঝছো? হয়তো কেউ হয়তো গোপনে কেউ করতেও পারে, তবে এটা ইললিগাল একদম, করে না এগুলো। গরু ছাগল ভেড়া তো করে, দেখো না, ভেড়া ক্লোনিং করে না, জেনেটিক দেখো না, পড়বে শেষে। তাহলে দেখো এই যে বীজ উৎপাদন, তাহলে এখন তো পরাগায়ন ঘটালাম আমরা, তাহলে কী হবে? সেখানে ফুল হবে না, মানে ফুল তো হয়েছে, ফল হবে না, ফল থেকে বীজ হবে। তাহলে কৃত্রিম পরাগায়নের ফলে শ্রেষ্ঠ ফলটি পাকলে সেখান থেকে বীজ সংগ্রহণ করা হয়। তারপর বীজ কী করবা? বীজ আমরা নিলাম নতুন উদ্ভিদ তৈরি করার জন্য, তো বীজটা বপন করব, এবং এপন উদ্ভিদের উদ্ভব, অর্থাৎ নতুন যে উদ্ভিদ হবে তাকে কী বলবো আমরা? এপন। পরবর্তী মানে প্রথম ফ্যামিলি তৈরি হবে, পরবর্তী বছর কৃত্রিম ক্রসের ফলে শ্রেষ্ঠ বীজগুলো বপন করা হয় এবং এপন বংশধর সৃষ্টি হয়, যেটা দেখলাম। এবং এপন বংশধর হলো নির্বাচিত প্যারেন্টাল হাইব্রিড, বুঝছো? মানে এরপরে যেটা এপন যেটা হলো, এইগুলোকে আবার এদেরকে আমরা কী করবো? কৃত্রিম প্রজনন ঘটাবো। এর ফলে কি F2 তৈরি হবে, X6 তৈরি হবে, বংশধর সৃষ্টি করে উন্নত বৈশিষ্ট্যমণ্ডিত নতুন প্রোগ্রাম সৃষ্টি করা হয়, বুঝছো? তাহলে এইভাবে বৈশিষ্ট্যের উন্নয়ন করা হয়। তাহলে অবশ্যই এটা করতে গেলে অবশ্যই 6-7 বছরের বেশি সময় লাগবে, তাই না? ছয়টা যদি ভ্যারাইটি তৈরি করতে চায়, 6টা প্রজনন, তাহলে তো অবশ্যই 6 বছর বেশি লাগবে। ওকে, একটু ধৈর্য নাই মানুষের। দেখো যে F1 বংশধরের ব্যবহার এবং নতুন প্রকরণ সৃষ্টি, তাহলে F1 বংশধরদের দুটি উদ্ভিদের মধ্যে ক্রোধ ঘটিয়ে যে সকল বৈশিষ্ট্য হয় তাদের কি সেটা হলো F2 বংশধর, এইভাবে ধীরে ধীরে করা হয় আর কি। তাহলে এই যে 3 থেকে 6 নম্বর ধারাকে মিলিতভাবে কৃত্রিম প্রজননের ফলাকোষ বলা হচ্ছে। তাহলে কোনগুলো? 3 থেকে 6 এখানে প্যারেন্ট উদ্ভিদ ইমাস্কুলেশন, আর এই যে 6। তাহলে এটা মনে রাখতে হবে, এটা হলো কৃত্রিম প্রজননের ফলাকোষ বলা হচ্ছে। সংকরণ পদ্ধতি সতর্কতা, কী কী সতর্কতা মেনে করতে হবে একটু দেখে নিবা। সবগুলো সঠিকভাবে করতে হবে, ব্যাগিং, তারপর লেবেলিং, তারপর ইমাস্কুলেশন ঠিকভাবে করতে হবে এগুলো। ওকে ওকে, কৃত্রিম প্রজননের এগুলো একটু দেখবা, এগুলা তোমাদের পড়ার জিনিস। BRRI, বাড়ি মানে কি বলতো? বাড়ি ফুল ফর্ম কি? বাড়িধান, বাড়ির ফুল ফর্ম কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। IRRI মানে কি? ইন্টারন্যাশনাল, এটা হলো গাজীপুরে, এগুলো সাব ইউনিট, গাজীপুরে মেন অফিস, বুঝছো? বাড়ি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট হলো গাজীপুরে। ওকে, এই যে গাজীপুর লেখাই আছে, গাজী ধান, ও গাজী মানে। ওকে, তারপরে দেখো উচ্চফলন দাদা, এগুলো মুখস্থ করবে একটু, দেখানো লাইনগুলো এই যে লেখা আছে, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, IRRI মানে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এগুলো পড়বা কোনটা কী এমসিকিউ আসতে পারে। যেগুলো এখানে আছে, বাড়ি উৎপাদিত মুক্তা, গাজী, মোহিনী, শাহী, বালাম প্রভৃতি ধানের রোগ প্রতিরোধী জাত। তো শেষ পড়া এখানে